নদী, গ্রেনেড। সেলিনা হোসেন। পর্ব ৮। সমস্ত বাড়ি এক অসীম শূন্যতায় খা খা করছে। পূব দিকের আমড়া গাছটা ভীষণ চুপ। হাঁস দুটো পালকে মুখ গুজে বসে আছে। অথচ সব কিছু ছাপিয়ে বুড়ির চোখের সামনে ভেসে ওঠে কলিমের চলে যাওয়ার দৃশ্য। রমিজা অনবরত কাঁদে কলিমের জন্য। বুড়ি তাও পারে না। বুড়ির চোখে কোনো জল নেই। সেটা এখন খা খা মরুভূমি। 2 দিন পার হয়ে গেছে। রমজান আলীর কাছ থেকে খবর পেয়েছে কলিমকে খুব মারধর করেছে। সলিমের খবর জানতে চাইছে। কলিম কিছুই বলে না, কেবল যন্ত্রণায় কোকায়। বুড়ির নিজের হাত কামড়ায়। ঠিকই বলতো ওরা, বুড়ি আসলে কিছুই করতে পারে না, কিছুই করার ক্ষমতা নেই। পেরেছে খাওয়া দাওয়া ছেড়ে দিতে, পারে বারান্দায় নইলে পুকুর ঘাটে চুপচাপ বসে থাকতে, পারে অনেক দূরের আকাশের দিকে তাকিয়ে চোখের জলে বুক ভাসাতে। আম্মা, কলিম ভাইয়ের কি হবে? বুড়ি রমিজার মুখের দিকে তাকিয়ে থাকে। উত্তর জানেও, কিন্তু বলতে পারে না। জানে কলিমের মৃত্যু ঘনিয়ে আসছে। যেমন গায়ের আরও অনেকজন গেছে, তেমন ওদের লাশ পুঁতে ফেলেছে, নয় খালে ভাসিয়ে দিয়েছে। কলিমকেও কি তাই করবে? বুড়ি ছটফটিয়ে ওঠে। আম্মা, আপনি কথা বলেন না কেন? বুড়ির ঠোঁট কাঁপে, কথা বেরোয় না। রমিজা ফুপিয়ে ওঠে। ফুলি এসে খবর দেয়, রমিজা বউ, তাড়াতাড়ি পালাও, মিলিটারি আসছে। রমিজা পালিয়ে যায়। কোথাও আর কেউ নেই, শুধু বাঘা লম্বা হয়ে শুয়ে আছে। তখনই পুরো বাড়িটার ভৌতিক নিস্তব্ধতা কাঁপিয়ে বুটের শব্দে গা ভাসিয়ে ওরা 7 জন খাকি পোশাক পরা মানুষ বুড়ির সামনে এসে দাঁড়ায়। কলিমকে বেঁধে নিয়ে এসেছে। ওর হাত দুটো পিছ মোড়া করে বাঁধা। ওর দিকে তাকিয়ে চোখ ফিরিয়ে নেয় বুড়ি। ও একদম অন্যরকম হয়ে গেছে। ওর দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকা যায় না। অমানসিক অত্যাচারে ও এখন ভিন্ন আদল। মহামারী কবলিত হলদি গা হয়ে কলিম এখন বুড়ির চেতনায় দ্বার প্রান্তে দাঁড়িয়ে। তার জন্যে কোনো শোক নেই, দুঃখ নেই, বেদনা নেই। তাতে সাক্ষী করে জন্ম হয় আগুনের। সে বলে দিতে পারে প্রতিশোধের অবদমিত স্পৃহা। কলিম, তোর ঘাড়টা ঝুলে পড়েছে কেন? তুই একবার আমার দিকে চোখ তুলে তাকা। সাহসী বারুদ জ্বলা দৃষ্টি ছড়িয়ে দে হলদি গায়ের বুকে। মুছে যাক মহামারী, বন্যা, খরা, দুর্ভিক্ষ। হলদি গায়ের মাটি নতুন পলিতে ভরে উঠুক। বুড়ি প্রাণপণ শক্তিতে নিজেকে শক্ত রাখে। যেমনই ছিল তেমনি বসে থাকে। ও যেন ঠিক এমনি কতগুলো সময়ের সমষ্টির অপেক্ষাই ছিল। জানত বন্দি রাজপুত্রের মতো কলিম আসবে। এই বাড়িটা জনমানব শূন্য পুরী হয়ে যাবে। কদাকার দানবের দল ছিন্ন ভিন্ন করে দিবে সাজানো সংসার। ওদের হিংস্র মুখের দিকে একবার তাকিয়ে দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে নেয় বুড়ি। একজন উঠোনে কলিমের পাশে দাঁড়িয়ে থাকে। বাকি 6 জন বুড়ির পাশ কাটিয়ে ঘরে ঢুকে যায়। জিনিসপত্র তছনছ করে। দুরন্ত আক্রোশে ক্রুদ্ধ হয়েছে ওরা। রইসের পিঠে এক ঘা লাগায়। হাবা বোবা ছেলেটার কাছে কোনো উত্তর না পেয়ে এক ধাক্কায় ওকে বারান্দায় ফেলে দেয়। রইস কাঁদতেও ভুলে যায়। মুখ দিয়ে গোঙানির মতো শব্দ বের হয়। ও গুটিসুটি বুড়ির পাশে এসে বসে। পিঠে মুখ ঘষে, সান্ত্বনা চায়। পায়ে যে চোট লেগেছে তা ইশারা করে দেখায়। রইসের হাতটা নিজের মুঠিতে শক্ত করে চেপে ধরে বুড়ি। এতক্ষণও নিজের ভেতরে একটা অবলম্বন খুঁজে পায়। ওরা ঘরের ভেতর তুলকালাম কাণ্ড বাঁধিয়েছে। এ বাড়ির প্রতিটি জিনিসের প্রতি ওদের আক্রোশ। সব কিছু তছনছ করে মজা পায়। কাঁথা বালিশ ছিঁড়ে টুকরো টুকরো করে। কাপড় চেরার ফতফত শব্দ কানে এসে লাগে। ওর মনে হয় এসব জিনিসের ওপর এখন আর কোনো মায়া নেই। ওগুলো ছিঁড়ে পুড়িয়ে ফেললে একটু খারাপও লাগবে না। বুড়ি এক দৃষ্টিতে কলিমের দিকে তাকাতে পারে না। ওর সারা শরীরে কালশিটে দাগ। চোখের ওপরটা ফুলে গেছে বলে ভালো করে তাকাতে পারছে না। তবুও পাংশু বিবর্ণ দৃষ্টিতে
বুড়িকেই দেখছে। ওর ঠোঁট নড়ছে, ও হয়তো কিছু বলতে চাচ্ছে। বুড়ি ভেবে কুলিয়ে উঠতে পারছে না যে ঠিক এ মুহূর্তে কলিম কি বলতে পারে। ওর মনে এখন কিসের দাপাদাপি। বুড়ির মনে হয় কলিমের জন্মের 6 মাস পর ওর মা মারা গিয়েছিল। সে মায়ের কথা কলিমের মনে নেই। বুড়ি কে? বুড়ি শুধু ওকে মমতা দিয়েছে, কিছু ভালোবাসা, 2টো মিষ্টি কথা শুনিয়েছে। এর বেশি কিছু বুড়ি ওর জন্য করেনি। ওইটুকু সম্বল করেই এখন ওর কাছে গিয়ে দাঁড়াতে চায়, শুনতে চায় কলিম কি বলবে। ওর কাছে যাবার জন্য সিঁড়ি দিয়ে নামে। 2 পা এগুতেই রাইফেলধারী তেড়ে আসে। যেখানে বসেছিল সেখানে বসে থাকতে হাত দিয়ে নির্দেশ দেয়। ওর সেই ক্রুদ্ধ ভয়াবহ মুখের দিকে চেয়ে বুড়ির চোখের সামনে হলদি গা দুলে ওঠে। সমস্ত কিছু অন্ধকার হয়ে যায়, ফিরে আসে। অথচ ওর এখন ভীষণ ইচ্ছে করছে কলিমকে একবার ছুঁয়ে দেখতে। ওর রক্তের কিসের মাতামাতি একবার কান পেতে শুনতে চায়। মৃত্যুর ছায়া ভাসে যুবক কলিমের সমস্ত অবয়বে। বুড়ি আর তাকাতে পারে না, দৃষ্টি ঘুরিয়ে নেয়। সৈনিকের হেলমের উপর দিয়ে দিগন্তে সে দৃষ্টি আছড়ে পড়ে। রইস ভীষণ অবাক হয়ে তাকিয়ে আছে। বাঁশবনের মাথায় মৃদু বাতাস। বুড়ির অবয়বহীন কঠিন মন শিমুল বীজের মতো ফেটে যেতে চায়। যমদূতের মতো বুড়ির সামনে এসে দাঁড়িয়েছে ওরা 6 জন। ঘরের ভেতরে কিছু না পেয়ে ক্ষিপ্ত, এতক্ষণ অকারণ শক্তি ক্ষয় করেছে। গলা ফাটিয়ে চিৎকার করছে ওদের একজন, জানতে চাইছে সলিম গোলা বারুদ কোথায় রেখেছে। হলদি গায়ের আন্দোলনের নেতার কাছে অস্ত্রশস্ত্র নেই, এ কি করে সম্ভব? বুড়ি ওদের কথা কিছুই বুঝতে পারছে না। ওরা যে ভাষায় কথা বলছে বুড়ির এত বছরের জীবনে তা কোনোদিন শোনেনি। কেবল সলিমের নামটা ধরতে পারছে। ওরা বুড়িকে আকারে ইঙ্গিতে বোঝাতে চেষ্টা করছে, বারবার, অনেকবার। উত্তর দেয় না। ওর গলার মধ্যে বাঘা কুকুরটার মতো গড় গড় শব্দ করছে। তখনই বুড়ির মনে হয়, এরা কারা? এরা কি হলদি গায়ের জল, হাওয়া, পলিমাটি, নদীর কূলে বেড়ে ওঠা লোক? গায়ের নেংটি পরা মানুষগুলো বুড়ির চোখের সামনে ভেসে ওঠে। ওদের কথা ও বোঝে। শহর থেকে 2-4 জন এলে কষ্ট হলে ওদের কথা বোঝে। কিন্তু এরা কেন বুড়ির খুব কাছের মানুষ নয়? তখনই ও চিৎকার করে ওঠে, ওই কলিম, এই শুয়োরগুলো কি বলে? ওরা কলিমকে ধাক্কা দিয়ে বুড়ির পায়ের কাছে ফেলে দেয়। উপুর হয়ে পড়ে থাকা কলিমের দেহটা ওরা একজন পা দিয়ে চেপে ধরে। কলিম বুঝি বাঁকানো বেত, ছেড়ে দিলে ছিটকে উঠবে। আসলে কলিম কিছুই করতে পারছে না। কলিমের হাত বাঁধা, অত্যাচারে ক্ষত বিক্ষত। তবুও হাত বাঁধা না থাকলে হয়তো একটা কিছু করত, অন্তত চেষ্টা করত। সেটাও বুড়ির জন্য সান্ত্বনার কারণ হতো। কলিমের অসহায়ত্ব বুড়িকে মরমে মারে। ওরা কলিমের পিঠে বুটের লাথি বসিয়ে বলছে, কোনো খবর না দিলে ওরা কলিমকে মেরে ফেলবে। ওদের ক্রুদ্ধ আক্রোশে এখন বারুদের স্ফুলিঙ্গ, যে কোনো মুহূর্তে দপ করে জ্বলে উঠবে। বুড়ি বিড়বিড় করে, তোর মা থাকলে কি করত আমি জানি না কলিম, কিন্তু আমি কিছু করতে পারছি না। বড় পাওনার জন্য কাউকে কাউকে বুঝি এমনি করে মরতে হয় কলিম। তুই আর আমাকে মা ডাকিস না, আমি তোর মা হওয়ার উপযুক্ত না। বুড়ি হাত দিয়ে চোখ মোছে। সলিমের মুখটা মনে ভয়। পাশাপাশি দুজনের, কে আগে, সলিম না কলিম? বুড়ি সলিমকে কথা দিয়েছে ওর কথা কাউকে বলবে না, কিন্তু নিজেও তো জানে না সলিম কোথায়। কলিম এখন মরে যাচ্ছে একদম বুড়ির চোখের সামনে। বুড়ি কি করবে? বুড়ির জীবনের বিনিময়ে কি ওরা কলিমকে ছেড়ে দিবে? হঠাৎ বুড়ি চিৎকার করে বলতে থাকে, তোমরা আমাকে মারো, ওকে ছেড়ে দাও। ছুটে গিয়ে একজনের পা ধরে, তোমরা আমাকে মারো, আমাকে মারো।
ওরা ছজন পরস্পরের মুখ চাওয়াচাওয়ি করে। বুড়ির কথা বুঝতে পারে না। ফাঁক পেয়ে কলিম ছিটকে ওঠে, মা! সঙ্গে সঙ্গে ওরা কলিমকে বুটের লাথি দেয়। কলিমের আত্মচিৎকারে বুড়ি চুপ করে যায়, আবার সিঁড়ির ওপর ফিরে আসে। আজ ওরা ছয়জন আজরাইলের মতো। বুড়ি আজরাইলের একটা স্পষ্ট চেহারা বহুবার মনে করার চেষ্টা করেছে, পারেনি। এখন একটা সুস্পষ্ট ধারণা হয়েছে। ওরা বুড়িকে ধরে ঝাঁকুনি দিচ্ছে। বুড়ির ওপর রাইফেলের ঠান্ডা নল চেপে ধরে আছে, গুলি করবার ভয় দেখাচ্ছে। কলিম মাঝে মাঝে মুচড়ে উঠছে। ফাটা মাঠের মতো কলিমের মুখ, একটা কিছু চাচ্ছে। একবার ইচ্ছে করে ছুটে গিয়ে ওকে বুকে নিয়ে জড়িয়ে ধরতে, কিন্তু শরীরটা পাথরের চাইতেও ভারী, টেনে ওঠানো যায় না। ওদের গর্জনের মুখে বুড়ি কেবল বিড় বিড় করে। আমার কিছু করার নেই। কেউ কেউ এমনি করেই মরে যায়, কাউকে কাউকে মরতে হয়। বুড়ি আর কিছু করতে পারছে না। কণ্ঠে কোনো শব্দ নেই, এমনকি কোরআনের আয়াতও না। যে আয়াত স্মরণ করে বুকে বল ফিরে আসে, তা কেন একটাও স্মরণে আসছে না। গফুরের মুখ স্মরণ করার চেষ্টা করছে, কিন্তু তাও পারে না। সমস্ত হলদি গায়ে একাকার হয়ে বুড়ির চোখের সামনে লুটুপুটি খায়। ওর কেবলই মনে হয় রমিজার ছেলে কোথায় যেন কাঁদছে। বুড়ির কাছে কোনো উত্তর না পেয়ে ওরা ফিরে দাঁড়ায়। নিজেরা কয়েক মুহূর্ত কি যেন আলোচনা করে। সদম্ভ পদক্ষেপ ভীষণ কিছু ঘোষণা করে। হ্যাচকা টানে কলিমকে দাঁড় করিয়ে দেয়। উঠোনের মাঝখানে নিয়ে গুলি করে। মুখ থুবড়ে পড়ে যাওয়া কলিমের দেহটা এক লাথি দিয়ে ওপাশে গুড়িয়ে দেয়, আবার এক লাথি দিয়ে এপাশে। তারপর হাসিতে শীষে গানে আনন্দ প্রকাশ করতে করতে ওরা চলে যায়। গুলির শব্দ এসে বিধে বুড়ির হৃদয়ে। গুলির শব্দটা ঠিক সেই মুহূর্তে কলিমের মা ডাকের মতো, ক্ষীণ, তীক্ষ্ণ, তীব্র, এফোড় ওফোড় করে বেরিয়ে যায়। বুড়ির মুখ দিয়ে কোনো আর্তনাদের ধ্বনি বের হয় না, কেবল কুকুরটা ভীষণ শব্দে ঘেউ ঘেউ করছে, ইতস্তত ছুটোছুটি করছে, মাটি আঁচড়াচ্ছে, দাঁড়িয়ে লম্বা নিঃশ্বাস নিচ্ছে। বুড়ির সামনে দাঁড়িয়ে কিছু বলতে চাইছে। সারা বাড়িতে আর কোথাও কোনো শব্দ নেই। রইস মাকে ধরে ঝাঁকুনি দেয়, হাত ধরে টানাটানি করে। বুড়ি দেখে কলিমের দেহ থেকে রক্তের স্রোত নেমেছে, গুচ্ছ গুচ্ছ শিমুল ফুলের মতো লাল। ওই শিমুল থেকে বীজ হবে, বীজ হয়ে ফাটবে, বাতাসে উড়ে বেড়াবে সাদা ধবধবে উজ্জ্বল তুলো। বুড়ির মনে হয় সমগ্র হলদি গাটা গুচ্ছ গুচ্ছ শিমুল হয়ে গেছে। ওই শিমুলের সাঁকো পেরিয়েই হলদি গা এক মুঠো উজ্জ্বল তুলো হয়ে যাবে। আচমকা বুড়ির মনে হয় সলিমরা এ কথাই তো বলতো। হলদি গায়ের লোকগুলোর মুখে এ স্বপ্নই তো ভাসত। হ্যাঁ, স্পষ্ট মনে পড়েছে যে শব্দটা ওরা সারাদিন বলা বলি করত, তা ছিল স্বাধীনতা। শিমুলের মতো লাল রক্ত পেরিয়ে সে স্বাধীনতা তুলোর মতো ধবধবে উজ্জ্বল হয়ে ওঠে। বুড়ি লক্ষ্য করে রইস কখন যেন কলিমের পাশে গিয়ে বসেছে। খুব আস্তে আস্তে কলিমের গায়ে মাথায় হাত বুলাচ্ছে। ও কিছু বুঝতে পারছে না। নিজের হাতে রক্তের দলা নেড়েচেড়ে দেখে, গন্ধ শুকে। তারপর এক দৌড়ে বুড়ির কাছে ছুটে আসে। অবাক বিস্ময়ে দুর্বোধ্য শব্দে ও চিৎকারে বুড়িকে টানাটানি করে। চোখের সামনে সব কিছু কেমন আবছা, অস্পষ্ট হয়ে যায়। রইসকে জড়িয়ে ধরে বুড়ি ডুকরে কেঁদে ওঠে। কলিমের তাজা রক্তের গন্ধ বুড়ির চেতনায়। একসময় কান্না থেমে যায়। রইসকে ধরে প্রবল ঝাঁকুনি দেয়। তুই কেন চুপ করে থাকিস রইস? তুই কেন কিছু করতে পারিস না? তুই ফেটে পড় রইস, আমিও তোর সঙ্গে থাকব। আমরা দুজনে মিলে হলদি গায়ের জন্য একটা কিছু করব। তোর কানটা যদি বোমা হয়ে ফেটে যায়, জিভটা যদি বুলেটের মতো ছোটে, ও রইস
তুই আমার গলা চেপে ধর, তুই আমাকে মেরে ফেল। বুড়ি গলা ফাটিয়ে কাঁদে, চিৎকারে বুকের ভেতর 7 পরত দেয়াল ভেঙে গুড়িয়ে যায়। আশেপাশের ঘরের লোকজন এসে ভিড় করে কলিমের পাশে। রমিজা কত দূরে পালিয়েছে কে জানে, এখনও ফেরেনি। রমজান আলী এবং আরও কারা যেন কলিমকে বারান্দার ওপর উঠিয়ে নিয়ে আসে, কবর দেওয়ার কথা বলা বলি করে। বাকি সবাই বিমূঢ়। বুড়ি কোনো কিছু শুনতে পায় না, কোনো কিছু দেখতে পায় না। দেখে কলিমের রক্ত হলদি গা শুষে নিচ্ছে, মাটি ভেদ করে সে রক্ত নিচে চলে যাচ্ছে। উপরের অংশ জমাট বেঁধে কালো হয়ে আছে। ও বিড়বিড় করে, হলদি গাল রক্ত খাচ্ছে। বুড়ি শূন্য দৃষ্টিতে তাকায়। কলিমকে সুপরি বাগানে কবর দিন রমজান ভাই, সে আমি ঠিক করব, আপনি কিছু ভাববেন না। রমজান আলী চোখ মুছতে মুছতে নেমে যায়। ছেলেমেয়েরা ভিড় করে রক্ত দেখছে, কেউ কেউ হাত দিয়ে নাড়ছে। বুড়ি শূন্য দৃষ্টি আবার সে রক্তের ওপর গিয়ে আছড়ে পড়ে। মনে হয় কলিমের রক্ত হলদি গায়ের মাটিতে নতুন পলিমাটি। আপন শক্তিতে উর্বরা হবার জন্যে হলদি গা সে রক্ত ধারণ করছে। ওর মাথা পাক দিয়ে ওঠে, বাঁশের খুঁটিতে হেলান দেয়। তখনই শুনতে পায় বুক ফাটার চিৎকার করতে করতে রমিজা ঘরে ফিরছে। দিন গড়ায়, বদলে যায় বুড়ির আপন ভুবন। যেন একটু ভুতুড়ে বাড়ির মধ্যে ওরা কটা প্রাণী চুপচাপ বসে থাকে। রাত্রি হলে কারোর মধ্যে কোনো প্রাণ থাকে না। মাঝে মাঝে রমিজার ছেলে যখন জোরে কেঁদে ওঠে, তখন ওরা বুঝি নিজেদের অস্তিত্ব টের পায়। তাও কি কাঁদবার জো আছে? ছেলে কাঁদলে রমিজা যেখানে থাকুক ছুটে আসবে, সঙ্গে সঙ্গে ছেলেকে থামিয়ে ফেলবে। বুড়ির মাঝে মাঝে ইচ্ছে করে ছেলেটা চেঁচাক, জোরে জোরে কেঁদে এই গাটা মাটিয়ে তুলুক। ওই দৈত্যগুলো ভাবুক যে এ গায়ের লোকগুলো সব মরে যায়নি। বুড়ির ভাবনা রমিজা ধরতে পারে না, ধরার ক্ষমতাও নেই। তাই বুড়ির সঙ্গে ও রাগ করে। ওর ধারণা বুড়ি ছেলেটাকে ইচ্ছে করে কাঁদায়, কাঁদিয়ে মজা পায়। তাই বুড়ির কাছে দিয়ে রমিজার স্বস্তি নেই। বুড়ি আপত্তি করে কখনো কখনো, ওকে একটু কাঁদতে দে না রমিজা, ওর দম আটকে কি তুই ওকে মেরে ফেলবি? কি যে বলেন আম্মা, কাঁদলেই তো দৈত্যগুলো ছুটতে ছুটতে আসবে, তারপর সবাইকে গুলি করবে। করলেই হলো আর কি। কথাটা বলেই থমকে যায় বুড়ি, থমকে যায় রমিজাও। পুকুরের পশ্চিম পাশে কলিমকে কবর দেয়া হয়েছে। সুপরির ছায়ায় নিরিবিলি শুয়ে আছে। সবুজ ঘাসে ভরে গেছে সে কবর। রমিজা পাতাবাহারের গাছ লাগিয়েছিল, সেটাও বেশ বড় হয়েছে। হলদি গা কলিমের জন্য কি সুন্দর সবুজ শান্তির ঘর বানিয়ে দিয়েছে। বুড়ির বুক কেমন করে, বড় করে শ্বাস নেয়। ওই কবরের কাছে গিয়ে বসলে হলদিগার জন্য মমতা বাড়ে। কলিম যুদ্ধ করেনি, কিন্তু হলদিগার জন্য প্রাণ দিয়েছে। বুড়ি এখন রইসকে নিয়ে বাগানে সুপুরি খুঁজতে যায় না, কলিমের কাছে যায়। কিছু দোয়া দরুদ পড়ে, চোখের পানি আঁচলে মুছতে মুছতে ফিরে আসে। উঠোনের দিকে চোখ পড়ে। মাটি খুঁড়লে হয়তো উঠোনে রক্তের দাগও বেরিয়ে যেতে পারে। তবুও বুড়ি আস্তে আস্তে বলে, গুলি করা কি অত সহজ? সবই সহজ। রমিজা কথা খুঁজে পায়। এখন সবই সহজ। ছোট ভাইকে মেরে ফেলল। শামুর মার কথা একবার চিন্তা করেন আম্মা, কি যে দিনকাল হলো। রমিজা চাল বাছায় মনোযোগ দেয়। শামুর মার কথা ও সহ্য করতে পারে না। বুড়ির বুকটাও মোচড় দিয়ে ওঠে। বেচারি, কলিমকে যেদিন মারল ওই দিন পাট খেতে এক বুক পানির মধ্যে লুকিয়েছিল ওরা সবাই। একটু দূরের রাস্তা দিয়েই একদল সৈন্য যাচ্ছিল। কোলের ছেলেটা কেঁদে উঠতেই শামুর মা ওকে পানির তলে চেপে ধরে। কোনো কিছু ভাববার সময় ছিল না তখন। মিলিটারি চলে গেলে ওরা সবাই উঠে এলো। শামুর মার বুকে তখন ছেলে মরে ঠান্ডা হয়ে গেছে। বাড়ি ফেরার অর্ধেক পথ এলে শামুর মা টের পায়। ভয়ে এত তটস্থ ছিল যে বুঝতেই পারিনি। কোল বদল করার সময় টের পায় সে, ছেলেটা নড়ছে না। ভয়ে মা চিৎকার করেও কাঁদতে পারিনি। অসাড় হয়ে গিয়েছিল অনুভূতি।
বোবার মতো ফ্যাল ফ্যাল করে চেয়েছিল। এখন ওর মাথার ঠিক নেই, দিন রাত বলে ছেলেটাকে আমি নিজের হাতে মেরে ফেললাম। আল্লাহ রে, আমার কি হলো? বুড়ি শামুর মার সামনে বেশিক্ষণ থাকতে পারে না, সইতে পারে না টলটলে জল ভরা বোবা চাহুনি। রমিজার মতো বুড়িও বিড় বিড় করে, কি যে দিনকাল হলো। এমনি আরও কত ঘটনা আছে, রোজই কিছু না কিছু ঘটে। কোনটা ছেড়ে কোনটা মনে রাখবে। রমিজার চাল বাছা শেষ হয়েছে, ভাত চড়াবে। ও চালের টুকরি নিয়ে পুকুর ঘাটের দিকে হাঁটতে থাকে। যেতে যেতে বলে, দেখবেন আম্মা, ও যেন কাঁদে না। কান্না শুনলে আমার বুক ধড়ফড় করে। ছেলেকে নিয়ে রমিজার বড় ভয়। ও সারাক্ষণ ছেলেটাকে বুকে আঁকড়ে বেড়ায়। সলিম চলে যাওয়ার পর থেকে একদম দুর্বল হয়ে গেছে। কারোর সঙ্গে জোর করে কথাও বলতে পারে না। যেন সলিম চলে যাবার পর দায় দায়িত্ব সব ওর। কলিমের মৃত্যু ওকে আরও অপরাধী করেছে। ও না গেলে ছোট ভাই বোধহয় মরতো না। না আম্মা, কি জানি মা, সবই আল্লাহর ইচ্ছা। বুড়ি উদাসীন হয়ে যায়। বলতে পারে না যে সলিম না গেলে ওরা সলিমকেই মারত, অথবা দুজনকেই মেরে ফেলত। তখন কি হতো রমিজার? কলিম গেছে, কলিমের কোনো পিছু টান নেই, কিন্তু সলিম গেলে রমিজার বৈধব্য বুড়ির বাকি জীবনটুকুতে কাটা হয়ে থাকত। তার চেয়ে যা হয়েছে ভালোই হয়েছে, সলিম যেন ঠিকঠাক ফিরে আসে এই দোয়াই করে। এর মধ্যেই বুড়ি কলিমের মৃত্যুর সান্ত্বনা খোঁজে, কিন্তু রমিজার কোনো সান্ত্বনা পায় না। ওর বিবেক ওকে কাঁদায়। রমিজা প্রায় কাঁদে। পুকুর ঘাটে বসে, বিছানায় শুয়ে, ভাত রাঁধতে বসে সব সময় কাঁদে। বুড়ির মনে হয় শুধু কলিম নয়, সলিমের জন্যও কাঁদেও। সেই যে গেল ছেলেটা কতদিন হয়ে গেল, অথচ কোনো খবর নেই। বেঁচে আছে, ভালো আছে, এই একটা খবর কি সলিম পাঠাতে পারত না? কোন দুর্গম এলাকায় আছে যে খবর আসে না? বুড়ির রাগ হয়, সলিম নেই, কলিম নেই, রইস বেঁচে থেকেও না থাকার মতো। শুধু ওই একরত্তি ছেলেটা এখন এই বাড়ির প্রাণ, তাও জোরে কাদার অনুমতি নেই ওর। রমিজার কড়া শাসন ওকে দমিয়ে রাখে। হাত পা ছুঁড়ে ও যখন হাসে আর খেলে, তখন বুড়ির বুক জুড়িয়ে যায়। ভয় কাতরে রমিজার শুকনো মুখে হাসতে চেষ্টা করে। বুড়ি বলে, দেখ রমিজা দেখ, ওর দিকে তাকিয়ে সাহসী হতে শেখ। ওর মতো বয়স পেলে আমিও হাসতাম আম্মা। সাহস বুকের মধ্যে থাকে রে, ওর জন্য বয়স লাগে না। রমিজা কথা বলে না আর। ও জানে ওর কোনো সাহস নেই। ছেলেবেলা থেকেই ও একটা ভিতুর ডিম, তাই সারাদিন বাড়িতেও চুপচাপই থাকে, প্রায় নিঃশব্দে, একদম না থাকার মতো।